হ্যাঁ বিকাশ দা, বলো। কালকে কখন ফিরলে? কাল নয়, আজ। আজ ভোরবেলায় ফিরেছি। ফ্লাইট লেট ছিল। তা আজ সন্ধ্যায় কি করছিস? কিছু না, ফাঁকাই আছি। বাহ, তা একবার আসতে পারবি? বেশ ইন্টারেস্টিং একটা জিনিস দেখাতাম তোকে। অবশ্যই। তা জিনিসটা কি? আবার কোনো স্মোকিং পাইপ বা ওয়াকিং স্টিক নাকি? না, সেসব কিছু না। এবারে তার থেকেও বেশি কিছু। এলে দেখতে পাবি। ঠিক আছে, আমি তাহলে ওই 7টা 8টা নাগাদ যাব। ঠিক আছে, তাহলে তখন কথা হবে। এখন রাখলাম। বিকাশ দা স্পেনে যাওয়ার পরেই আমি জানতাম যে ফিরে এলে আমার ডাক পড়বে। তাই ফোনটা পাওয়ার পর একটু অবাক হইনি, বরং আশাই করেছিলাম। কারণটা আর কিছু নয়, আমার দাদার এই বন্ধুটির পুরনো কিউরিও কালেকশনের শখ, আর আমারও ইতিহাস নিয়ে পড়াশুনো আর প্রাচীন জিনিসের আগ্রহ আছে। তাই বিকাশ দা নতুন কিছু তার কালেকশনের জন্য সংগ্রহ করলেই আমার ডাক পড়ে। ব্যবসার সূত্রে ওনাকে প্রায়ই দেশের বাইরে যেতে হয়, এবং যেখানেই যান তিনি তার সংগ্রহের জন্য এইসব প্রাচীন জিনিস কিনে আনেন। ছোটবেলায় দেখেছি যে রাস্তাঘাটে পুরনো কোনো জিনিস পড়ে থাকতে দেখলেই বিকাশ দা সেটি তুলে বাড়ি নিয়ে যেতেন। অবশ্য এই জন্য ছোটবেলায় জ্যাঠামশাইয়ের কাছে মারও কম খায়নি, তবুও নিজের শখ ছাড়েনি, বরং বয়স বাড়ার সাথে সাথে তা আরও পাল্লা দিয়ে বেড়েছে। যে শখের সূত্রপাত হয়েছিল রাস্তায় পড়ে থাকা পুরনো ভাঙা খেলনা দিয়ে, সেটা সত্যিকারের শুরু হলো তার কলেজ জীবনে। ধর্মতলায় ঘুরতে ঘুরতে একটা কিউরিওর দোকানে ঢুকে একটা পুরনো নটরাজের মূর্তি কিনেছিলেন একবার। এরপর টুকটাক কেনাকাটা চলতো ভালোই। কলকাতার কিউরিওর দোকান আর কালেক্টর মহলে বিকাশ রায় ততদিনে একটা পরিচিত নাম। নিজের বলতে খালি একটা দুর্দান্ত জার্মান শেপার্ড কুকুর ক্রিস্টো আর পুরনো চাকর নটবর্দা। তাই শখ আর ব্যবসা নিয়ে দিব্যি আছেন। কথা মতোই সেদিন সন্ধেবেলা 7:30 কি 7:45 নাগাদ বিকাশদার বাড়ি ঢু মারলাম। আরে সুমিত, আয় ভেতরে আয়। আমি ঘরে ঢুকে একটা সোফায় বসে জিজ্ঞাসা করলাম, তারপর বলো বিকাশদা, কেমন কাটলো স্পেনের ট্রিপ? ঘুরেছো কোথাও? মৃদু হেসে বিকাশদা বলল, আমি কি আর ওখানে ঘুরতে গেছি? পার্টির সঙ্গে মিটিং ছিল, সেটাই সারতে গেছিলাম। অবশ্য তার সঙ্গে যদি ভালো কিছু পাই তো নিয়ে আসবো, সেই ধান্দাও ছিল। সে তো জানি। তা এবার কি আনলে? কোনো বিখ্যাত স্প্যানিয়ার্ডের পেন বা ঘড়ি নাকি? এবারে যেটা এনেছি সেটা একটু অন্যরকম। কেন, সেটা জিনিসটা দেখলেই বুঝতে পারবি। এই বলে বিকাশদা তার ড্রয়িং রুমের কোণের দিকে রাখা শোকেসটার দিকে এগিয়ে গেলেন এবং একটি পুরনো কাঠের বাক্স এনে সামনের টেবিলের উপর রাখলেন। এই বাক্সটা? না, এই বাক্সটা নয়, আসল জিনিস এটার ভেতরে আছে। এবার এটা দেখ তো। জিনিসটা দেখে একটু চমকে উঠলাম, কারণ প্রথম দর্শনে মনে হবে জিনিসটা কোনো শিশুর মাথার খুলি। অবশ্য স্পেনের সেই পুরনো একটা সভ্যতা, অ্যাজটেকরা যে দেবতাদের উদ্দেশ্যে নরবলি দিত, সেটা তাদের সভ্যতা সম্পর্কে যাদের একটু ধারণা আছে তারা জানে। পিরামিডরূপী মন্দিরের চূড়ায় বলি প্রদত্ত মানুষের হৃৎপিণ্ড জীবন্ত অবস্থায় কেটে বার করে আনত পুরোহিতরা, এবং তা নিবেদন করত দেবতার উদ্দেশ্যে। এটা সেরকম কোনো হতভাগ্যের মাথার খুলি হলে আশ্চর্য হওয়ার কিছু নেই। নিজের অজান্তেই গাটা কেমন শিউরে উঠল। এটা কি? এইটা হলো অ্যাজটেক ডেথ হুইসেল। এই বলে বিকাশ দা সেই ছোট্ট খুলিটাকে একটু ঘুরিয়ে দিতেই সেটার মাথার পেছনে একটা ছোট্ট ফুটো চোখে পড়ল। ডেথ হুইসেল? সেটা কি রকম? মানে এটা কি বাজানো যায় নাকি? হ্যাঁ, বাজানো যায়। আশ্চর্য জিনিস। এটার সঠিক ব্যবহার আজ অব্দি কেউ জানে না। অবশ্য এটার ব্যবহার সম্পর্কে বিভিন্ন থিওরি চালু আছে। কেউ কেউ মনে করে এটা বলি দেওয়ার আগে বাজানো হতো, তবে সবথেকে বেশি বিশ্বাসযোগ্য থিওরি হচ্ছে যে এটা আসলে যুদ্ধের আগে বাজানো হতো, শত্রুকে ভয় পাইয়ে তাদের মনোবল নষ্ট করে দেবার জন্য। ও, তা তুমি এটা কোথায় পেলে? বিকাশ দা বলল, আমি স্পেনে যে পার্টির কাছে গেছিলাম তার নাম ফার্নান্দো দে পিনা। মাদ্রিদের বেশ বড় ব্যবসায়ী। স্বভাবটা দুজনেরই প্রায় একই রকম হয় আমার সঙ্গে প্রথম থেকেই ফার্নান্দের বেশ বন্ধুত্ব হয়ে যায়। ব্যবসার কথা ছাড়াও আরও অন্যান্য অনেক বিষয় নিয়েই আলোচনা হয়। এইভাবেই বিভিন্ন আলোচনার মধ্যে দিয়ে বেরিয়ে পড়ল যে তারও প্রাচীন জিনিস সংগ্রহের বাতিক আছে। আমারও ইতিহাস সম্পর্কে উৎসাহ আর প্রাচীন জিনিস সংগ্রহের শখ আছে শুনে ফার্নান্দো আমাকে তার বাড়িতে নিমন্ত্রণ করল। আমারও যে তার সংগ্রহশালা দেখবার ইচ্ছে ছিল তা অস্বীকার করব না।
একটা ভালো জিনিস যদি ফার্নান্দের কাছ থেকে পাওয়া যায় তাহলে মন্দ হয় না, তবে তার যেরকম অবস্থা দেখলাম তাতে সে কোনো কিছু বিক্রি করতে উৎসাহী হবে বলে মনে হলো না। তখনই মাথায় একটা বুদ্ধি খেলে গেল। তুই তো জানিস আমি বাইরে গেলে আমার সংগ্রহ থেকে একটা জিনিস নিয়ে যাই। এইবারেও আমি আমার সঙ্গে একটা অষ্টধাতুর 200 বছরের পুরনো গণেশ মূর্তি নিয়ে যাই। ভাবলাম ফার্নান্দের যখন পুরনো জিনিস সম্পর্কে আগ্রহ, তখন ওকে মূর্তিটা দিলে কেমন হয়। তার বদলে সেও নিশ্চয়ই তার সংগ্রহশালা থেকে আমাকে কিছু উপহার দেবে। যেরকম কথা সেরকম কাজ। কথা মতো পরের দিনই সকালবেলা গিয়ে পৌঁছালাম ফার্নান্দোর বাড়ি। ঢুকেই আমি আগে তাকে গণেশের মূর্তিটা উপহার দিলাম, এবং সেটার বয়স যে প্রায় 200 বছরেরও উপরে সেটা জানাতে ভুললাম না। সে জানালো যে সেও আমাকে তার সংগ্রহশালা থেকে একটা উপহার দিতে চায়। আমি এটার অপেক্ষাতেই ছিলাম। সে আমায় নিয়ে গেল তার সংগ্রহশালায়। বাড়িটা পুরোটাই বিভিন্ন প্রাচীন জিনিসে ঠাসা, যার মধ্যে বেশিরভাগই দক্ষিণ আমেরিকার। ফার্নান্দো বেশ উৎসাহ নিয়েই আমাকে সবকিছু দেখাতে লাগলো। এই বাঁশিটাও তার সংগ্রহশালাতেই এই বাক্সটার মধ্যে রাখা ছিল, কিন্তু আশ্চর্যজনকভাবে ফার্নান্দো এটাকে এড়িয়ে গেল। সবকিছু ঘুরিয়ে দেখানো শেষ হলে সে আমায় জিজ্ঞেস করলো যে আমার কোনো কিছু পছন্দ হয়েছে কিনা। আমি তাকে এই বাঁশিটা দেখালাম। এইটাকে পছন্দ করাতে ফার্নান্দো দেখলাম হঠাৎ গম্ভীর হয়ে গেল। বেশ চিন্তিত স্বরে বলল, এটাকে তোমার পছন্দ হলো? আমি হালকা হেসে মাথা নাড়ালাম। আমার এখানে আরো অনেক দামি আরো ভালো জিনিস আছে, সেগুলো থেকে কোনো একটা পছন্দ করো না। এটা তো একটা সামান্য জিনিস। আমি একটু আশ্চর্য হলেও হাসি মুখেই বললাম, দামি জিনিস আমার দরকার নেই, সামান্য কিছু হলেই চলবে। তবে তোমার যদি এটা দিতে আপত্তি থাকে তাহলে থাক, আমার কিছু লাগবে না। ফার্নান্দো আমার কথায় একটু ক্ষুণ্ণ হলো, কিন্তু শান্ত স্বরেই বলল, এটা আমাদের পরিবারের অনেকের মৃত্যুর কারণ হয়েছে। তার উত্তর শুনে আশ্চর্য হয়ে গেলাম। মৃত্যুর কারণ হয়েছে মানে কিরকম? সে কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলা শুরু করল, আমার কনকুইস্তিডর পূর্বপুরুষের নাম ছিল মারিও দে পিনা। তিনি এটাকে সংগ্রহ করেন অ্যাজটেকদের সঙ্গে যুদ্ধের পরে। যুদ্ধ শেষ হলে তিনি অ্যাজটেক পুরোহিতদের হাত থেকে এটা নিয়ে দেশে ফেরেন। তিনি তার ডায়েরিতে এটাকে কখনো না বাজানোর জন্য তার বংশধরদের অনুরোধ করে গেছেন, কারণ তিনি বিশ্বাস করতেন যে এটার সঙ্গে শয়তানের কোনো যোগ আছে এবং এটা বাজালে তার পরিবারের ক্ষতি হতে পারে। তিনি মারা যাওয়ার পর অন্তত 6 পুরুষে এটা কেউ বাজায়নি, কিন্তু আমার আর এক পূর্বপুরুষ ভিক্টর দে পিনা এসব বিশ্বাস করেননি। তিনি বাঁশিটা বাজান এবং আশ্চর্যজনকভাবে তার স্ত্রী সেই রাতেই কোনো এক অজানা রোগে রক্ত বমি করে মারা যান। তার আত্মীয় এবং অন্যান্য শুভানুধ্যায়ীরা ওই বাঁশিটাকেই তার মৃত্যুর কারণ হিসেবে চিহ্নিত করেন এবং সেটাকে আর কখনো না বাজাতে অনুরোধ করেন, কিন্তু তিনি কারোর কথা শোনেননি। শোক কেটে যাওয়ার বেশ কয়েকদিন পর তিনি এটাকে আবারও বাজান। এইবার তার বড় ছেলে মিগুয়েলও সেই রাতেই একইভাবে সেই রহস্যজনকভাবে অজানা রোগে রক্ত বমি করে মারা যায়। এই ঘটনা তার যুক্তিবাদী মনের ভিত টলিয়ে দেয়। এরপর তিনি আর কখনো এটাকে বাজানোর চেষ্টা করেননি। সেই থেকে এটা আমাদের পরিবারের আর কেউ কখনো বাজায়নি। ফার্নান্দো তার গল্প শেষ করে। আমার কিন্তু এসব কথা এক বর্ণও বিশ্বাস হয়নি। আমার এইসবে বিশ্বাস নেই। তুমি যদি আমায় উপহার দিতে চাও তাহলে এটাই দিও, নইলে আমার কিছু লাগবে না। অনিচ্ছা সত্ত্বেও ফার্নান্দো আমাকে এটা উপহার দেয়। অবশ্য তার আগে আমাকে কথা দিতে হয় যে আমি এটা কখনো বাজাবো না। যেরকম অদ্ভুত রূপ সেরকমই অদ্ভুত ইতিহাস। তা বল, জিনিসটা কেমন দেখলি? তুমি এটাকে ফেরত পাঠিয়ে দিলেই বোধহয় ভালো করবে। জিনিসটা ঠিক সুবিধার মনে হচ্ছে না। সুমিত, তুই তো দেখছি ফার্নান্দোর মতোই একটা আশারু গল্পকে বিশ্বাস করে বসে আছিস। আর এটা বাজালে তবেই শয়তানের আবির্ভাব হয়, তাই তো? তাহলে এক কাজ করা যাক, এটাকে একবার বাজিয়েই দেখি। এই বলেই বিকাশদা আর একটুও সময় নষ্ট না করেই বাঁশিটা তুলেই ফু দিলেন। সঙ্গে সঙ্গে এক হাড় হিম করা আওয়াজে ঘরটা ভরে গেল। এক ভয়ঙ্কর বিভীষিকাময় শব্দ, যেন এক অতৃপ্ত অশরীরী আত্মা চিৎকার করছে।
বিকাশদা নিজেও এই আওয়াজে চমকে গিয়েছিল, সেটা তার চোখ মুখের ভঙ্গিতে জানান দিচ্ছে। আমার আর বসতে ইচ্ছা করছিল না, কোনো রকমে সেখান থেকে যেন পালাতে পারলে বাঁচি। আমি বিকাশদাকে বললাম, আজকে তাহলে আসছি দাদা, কাল আবার ফোন করব, কোনো অসুবিধা হলে জানিও। রাতে আর মোবাইলটা অফ করলাম না। বিকাশদার জন্য দুশ্চিন্তা হচ্ছিল, খালি মনে হচ্ছিল যেন কোনো দুঃসংবাদের অপেক্ষা করছি। বাঁশির ইতিহাস বলছে যে সেটা যে বাজায় তার কোনো ক্ষতি করে না, ক্ষতিটা করে তার আপনজনের। বিকাশদার আপনজন বলতে তো কৃষ্ট, যাকে উনি নিজের ছেলের মতন ভালোবাসেন, আর নটবরদা যে সেই তার কলেজে পড়ার সময় থেকেই ওই বাড়িতে কাজ করে। এছাড়া আর তার আপনজন কেউ আছে বলে তো শুনিনি। এই নিয়ে ভাবতে ভাবতেই হঠাৎই আর একজনের কথা মনে পড়াতে আমার শিরদাঁড়াটায় একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। আমার সঙ্গেও তো বিকাশদার সম্পর্ক দাদা ভাইয়ের মতোই। তার কাছের মানুষ যদি ধরতেই হয় তাহলে তো আমাকেও ধরতে হয়। তাহলে কি আমিও এই বাঁশির অশুভ দৃষ্টির আওতায় পড়ি? বিকাশদার প্রতি দুশ্চিন্তাটা কেটে গিয়ে এবার নিজের জন্য দুশ্চিন্তা হয়ে দাঁড়ালো। এই সব কথা মাথায় ঘুরতে ঘুরতেই হঠাৎই কেমন যেন গলাটা শুকিয়ে গেল, কপালে ঘাম দেখা দিয়েছে, হাত পা কেমন অবশ হয়ে আসতে লাগলো। হঠাৎ করে কিরকম যেন একটা ঘোর লেগে গেছে, চোখ ভারী হয়ে আসছে, বুকে বুকে অসহ্য ব্যথা শুরু করেছে, গাটা কেমন কেমন যেন গুলিয়ে উঠছে, যেন বমি হবে, রক্ত বমি। আতঙ্কে পাথর হয়ে গেলাম। সেই মুহূর্তেই পায়ের দিকে চোখ পড়ল, সেখানে অন্ধকারটা হঠাৎ কেমন জমাট বাঁধতে শুরু করেছে না? আস্তে আস্তে সেই অন্ধকারটা যেন একটা মানুষের রূপ নিচ্ছে। ওই অন্ধকারটা ততক্ষণে একটা মানুষের অবয়ব নিয়েছে, সেটা সেটা এবার ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছে। এ চেহারা আমার খুব চেনা, ইতিহাস বইয়ের পাতায় দেখেছি, আঁকা ছবি। অ্যাজটেক পুরোহিত, দেবতাদের উদ্দেশ্যে বলি দিতে উদ্যত, এরও এক হাতে ছুরি আর আর এক হাতে সেই ডেথ হুইসেল। মূর্তিটা আমার সামনে এসেই দাঁড়ালো, তারপর আমার বুক লক্ষ্য করে ছুরিটা তুলে ধরল। এক মাস পরে ফার্নান্দো দে পিনার কাছে একটা পার্সেল এলো, সঙ্গে একটা ছোট্ট চিঠি। ফার্নান্দো, তুমি ঠিকই বলেছিলে, আমি তোমার কথা বিশ্বাস করিনি। তার মূল্য আমাকে আমার ছোট ভাইয়ের জীবন দিয়ে চোকাতে হয়েছে। এই অভিশপ্ত বাঁশি আর আমার কাছে রাখতে ভরসা পেলাম না, তাই তোমাকে ফিরিয়ে দিচ্ছি। এটা যাতে আর কেউ কোনোদিন বাজাতে না পারে তার ব্যবস্থা করো। ইতি, বিকাশ। ফার্নান্দো বাক্সটা খুললেন, ভেতরে সযত্নে রাখা রয়েছে অ্যাজটেক ডেথ হুইসেল।